আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো। শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে আমি তোমাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে বোরের পরমাণু মডেল এবং বোরের পরমাণু মডেলের সীমাবদ্ধতা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলো আমরা আজকে বোরের পরমাণু মডেল এবং বোরের পরমাণু মডেলের সীমাবদ্ধতা সুন্দরভাবে আলোচনা করি। এখন আমরা যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বোরের পরমাণু মডেল এবং বোরের পরমাণু মডেলের সীমাবদ্ধতা নিয়ে কিন্তু আমরা বিস্তারিত কথাবার্তা বলবো। তো বোরের পরমাণু মডেলটা 1913 সালে নিলস বোর রাদারফোর্ডের পরমাণু মডেলটা সংশোধন করে এই থিওরিটা দিয়ে দেয়, যেটা তোমাদের বইয়ে লেখা আছে যে 1913 সালে বিজ্ঞানী রাদারফোর্ডের পরমাণু মডেলের সমস্যাটাকে কিছুটা দূরীকরণ করে সুন্দর করে 1913 সালে বিজ্ঞানী নিলস বোর যে মডেলটা দেন সেটা হচ্ছে বোরের পরমাণু মডেল। কিসের পরমাণু মডেল? বোরের পরমাণু মডেল। তো বোরের পরমাণু মডেলে 3টা স্বীকার্য আছে। তো আমরা এখন বোরের পরমাণু মডেলটা কি সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলো আমরা দেখি। তো দেখো এখানে লেখা আছে কি, দেখো সুন্দরভাবে আগে দেখো, লেখাগুলো আগে পড়ি। আমরা এখানে একটা লিখেছি, ধাপে ধাপে আমরা 3টা নিয়ে আলোচনা করব। শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাব, অর্থাৎ শক্তি স্তর সম্পর্কিত একটা প্রস্তাবনা আছে মনে হয় এটাতে। তো আমরা দেখি, পরমাণুর ইলেকট্রন সমূহ নির্দিষ্ট শক্তির কতগুলো বৃত্তাকার স্থায়ী, এখানে বৃত্তাকার কথা বলা আছে, দেখছো বৃত্তাকার স্থায়ী কক্ষপথে নিউক্লিয়াসের চতুর্দিকে আবর্তন করে। অর্থাৎ রাদারফোর্ডের পরমাণু মডেলে যে পরমাণুর কক্ষপথগুলো বৃত্তাকার হবে এটা নিয়ে কোনো কথা বলা নেই। এটা মনে করো পরমাণু নিউক্লিয়াস, ধরলাম এটা পরমাণু নিউক্লিয়াস, এটা পরমাণু নিউক্লিয়াস। তো এই যে ইলেকট্রনগুলো এরকম বৃত্তাকার পথে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে, বৃত্তাকার পথে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরে, এই কথাটা এখানে বলা আছে। এই যে বৃত্তাকার পথে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরে। তাহলে এই যে দেখো পরমাণুর ইলেকট্রন সমূহ, এগুলোতে ইলেকট্রন থাকে, এগুলোতে ইলেকট্রন থাকে, এগুলোর মধ্যে ইলেকট্রন থাকে। তাহলে পরমাণুর ইলেকট্রন সমূহ নির্দিষ্ট শক্তি স্তরের শক্তিগুলো কিন্তু নির্দিষ্ট কতগুলো বৃত্তাকার স্থায়ী কক্ষপথে নিউক্লিয়াসের চতুর্দিকে আবর্তন করে, নিউক্লিয়াসের চতুর্দিকে আবর্তন করে, নিউক্লিয়াসের চতুর্দিকে বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো আবর্তন করে ঘুরতে থাকে। এসব কক্ষপথে আবর্তনের সময় ইলেকট্রন কোনো প্রকার শক্তি শোষণ বা বিকিরণ করে না, এই কথাটা মাথায় রাখতে হবে। ইলেকট্রন কোনো শক্তি শোষণ বা বিকিরণ করে না, অর্থাৎ ইলেকট্রনগুলো যখন এই কক্ষপথে থাকবে তখন এখান থেকে শক্তির কম বেশি হওয়ার কোনো সুযোগ নাই। একটা নির্দিষ্ট কক্ষপথের ভিতর দিয়েই অলওয়েজ ঘুরতে থাকবে, এটা এখানে এই কক্ষপথ দিয়েই ঘুরতে থাকবে, এটা এই কক্ষপথ দিয়েই ঘুরতে থাকবে, এটা এই কক্ষপথ দিয়েই ঘুরতে থাকবে। এখানে শক্তির কম বেশি হওয়ার কোনো সুযোগ, অর্থাৎ বাইরে থেকে শক্তি নেয়ও না, শক্তি ছেড়েও দেয় না। এই কক্ষপথগুলোতে যখন থাকে তখন শক্তির কোনো শোষণ বা বিকিরণ হয় না, শোষণও করে না অথবা ছেড়েও দেয় না। এই কক্ষপথগুলোকে শক্তি স্তর, কক্ষপথ বা অরবিট বলা হয়। অর্থাৎ এই যে পথগুলো আছে এগুলোকে বলা হচ্ছে, অনেকগুলো যে বৃত্তাকার পথ এগুলোকে কক্ষপথ, শক্তি স্তর বা অরবিট বলা হয়। অর্থাৎ এগুলোকে আমরা এন দ্বারা প্রকাশ করতে পারি। এই কক্ষপথ বা অরবিটগুলোকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এন দ্বারা প্রকাশ করি। এন এর মান 1 প্রথম কক্ষপথ, এন এর মান 2 দ্বিতীয় কক্ষপথ, এন এর মান 3 তৃতীয় কক্ষপথ, এন এর মান 4 চতুর্থ কক্ষপথ বলতে পারি। অথবা চাইলে এগুলোকে আমরা আরও একটা নামে ডাকতে পারি, যাকে বলি আমরা শেল। কি ডাকতে পারি বলো? শেল নামেও ডাকতে পারি। এর নাম হচ্ছে কে, এল, এম, এন, শেল নামেও আমরা ডাকতে পারি। তাহলে কি দাঁড়ালো? পরমাণুর ইলেকট্রন সমূহ নির্দিষ্ট শক্তির কতগুলো বৃত্তাকার, এখানে কিন্তু ভালো করে হাইলাইটস করা হয়েছে যে এগুলো কি বৃত্তাকার কক্ষপথ। কি কক্ষপথ? বৃত্তাকার স্থায়ী কক্ষপথে নিউক্লিয়াসের চতুর্দিকে আবর্তন করে ইলেকট্রনগুলো। এসব কক্ষপথে আবর্তনের সময় ইলেকট্রন কোনো প্রকার শক্তি শোষণও করে না, কোনো প্রকার শক্তি বিকিরণ, মানে যে কক্ষপথে আছে ওখানে শক্তির কম বেশি হওয়ার কোনো সুযোগ নেই। এই কক্ষপথগুলোকে শক্তি স্তর, কক্ষপথ বা অরবিট বলা হয় বা শেল নামেও ডাকা হয়। তো এগুলোকে আমরা n = 1 প্রথম কক্ষপথ, n = 2 দ্বিতীয় কক্ষপথ, n = 3 তৃতীয় কক্ষপথ, n = 4 চতুর্থ কক্ষপথ বলতে পারি। অথবা আমরা বলতে পারি কে, এল, এম, এন, এই শেলগুলোর নামও আমরা এগুলোকে ডাকতে পারি।
তো এটা ছিল আমাদের রাদারফোর্ডের পরমাণু মডেলের যে শক্তি স্তর, এই যে স্তরগুলো সম্পর্কে একটা আইডিয়া। ঠিক আছে, এখন আমরা দ্বিতীয় প্রস্তাবনাটা আলোচনা করব। এখন আমরা বোরের পরমাণু মডেলের দ্বিতীয় স্বীকার্য নিয়ে আলাপ করব। তো সেটা দেখো, কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাব। তো বিজ্ঞানী বোর ইলেকট্রনের যে ঘূর্ণনের কৌণিক ভরবেগ নিয়ে কথা বলেছে। তাহলে আমরা একটু দেখি বিষয়টা কি। দেখো, একটি নির্দিষ্ট শক্তি স্তরে পরিভ্রমণরত ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্দিষ্ট, যার মানটা হচ্ছে n/2π। h/2π অর্থাৎ আমি যদি একটু বলি, দেখো সুন্দর করে বোঝার চেষ্টা করো। একটা কক্ষপথে ইলেকট্রন নিউক্লিয়াসে কেন্দ্র করে ঘুরবে, এই যে ইলেকট্রন নিউক্লিয়াসে কেন্দ্র করে ঘুরবে এটা। তো এখন এই ইলেকট্রনের একটা কৌণিক ভরবেগ আছে। কৌণিক ভরবেগ কি? ভর ইনটু বেগ, ইলেকট্রনের একটা ভর, আর এখানে একটা স্পর্শক বরাবর যদি রৈখিক বেগ কল্পনা করি, সেটাকে আমরা বলতে পারি কি? ভি। এখানে ইলেকট্রনের রৈখিক বেগ যেটাকে বলি, ওটাকে আমরা কি বলতে পারি? ভি। স্পর্শক বরাবর যেটা বেগ টানি সোজা বরাবর, এটাকে বলি কি আমরা? রৈখিক বেগ। তাহলে ভর বেগ, আর এই যে নিউক্লিয়াস থেকে এর যে ব্যাসার্ধ আর, তো আমরা যদি বস্তুর ভর বেগ আর ব্যাসার্ধ দ্বারা গুণ করতে পারি, তখন যেটা পাই এটাকে বলি আমরা কৌণিক ভরবেগ। একটা ইলেকট্রনের ভর এবং ওর রৈখিক বেগ আর কেন্দ্র থেকে ওর যে ব্যাসার্ধ, এটাকে যদি আমরা গুণ করতে পারি, তাহলে ভর বেগ ইন্টু ব্যাসার্ধ, এটাকে বলা হচ্ছে কৌণিক ভরবেগ। কি ভরবেগ বলা হচ্ছে? তাহলে ভর ইন্টু বেগ, তাহলে ভরবেগ। একে যখন ব্যাসার্ধ দ্বারা গুণ করবা, সেটা হয়ে যাবে কি ভরবেগ? কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ। তো ইলেকট্রনের একটা কৌণিক ভরবেগের মান n/2π। এই কথাটা একটু বুঝবে। কৌণিক ভরবেগের মানটা h/2π এর গুণিতক। অর্থাৎ আমি এই যে এখানে 1 নাম্বার স্তরে যদি থাকি, তাহলে n এর মানটা 1 হবে। আমি যদি 2 নাম্বার স্তরে থাকি, তাহলে n এর মানটা হবে 2। আমি যদি 3 নাম্বার স্তরে থাকি, তাহলে n এর মানটা হবে 3। এই n হচ্ছে সেই জিনিসটা, কত নম্বর কক্ষপথে আমরা কৌণিক ভরবেগটা বের করব, সেটা হচ্ছে এইটা, n/2π। ভালো করে দেখো, তাহলে ইলেকট্রনের কৌণিক ভরবেগ কি? ইলেকট্রনের কৌণিক ভরবেগ হচ্ছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন যখন ঘুরবে, ঘোরার সময় ইলেকট্রনের একটা তো ভর আছেই, তাই না? এবং এই ঘোরার সময় একটা রৈখিক বেগ কাজ করবে, এটা হচ্ছে বেগ, রৈখিক বেগ। তাহলে ভর আর বেগ, ভরবেগ, একে যদি ইলেকট্রনের ব্যাসার্ধ দ্বারা আমি গুণ করতে পারি, নিউক্লিয়াস থেকে ব্যাসার্ধ দ্বারা আমি গুণ করতে পারি, তখন যেটা পাই তার নাম কি ভরবেগ বলো? তার নাম হচ্ছে তার নাম হচ্ছে কৌণিক ভরবেগ। কি ভরবেগ? কৌণিক ভরবেগ। এই কৌণিক ভরবেগটা ইলেকট্রনের ক্ষেত্রে কত হবে সেটা ঠিক করবে h/2π। h কি? h কে বলা হয় প্লাঙ্কের ধ্রুবক। h কে কি বলা হয়? প্লাঙ্কের ধ্রুবক। এই যে মানটা দেখো 6.626 গুণন 10⁻34 জুল সেকেন্ড বলা হয় এটাকে, -34 জুল সেকেন্ডও বলা যায়। ঠিক আছে, তাহলে আমি কত নম্বর কক্ষপথে আসি, তো তার উপর ভিত্তি করে আমার কিন্তু n এর মানটা নির্ধারণ হবে। সেই আমি 1 নাম্বার কক্ষপথে থাকলে n এর মানটা হবে 1, আমি 2 নম্বর কক্ষপথে ইলেকট্রনটা থাকলে n এর মান হবে 2, 3 নাম্বার কক্ষপথে থাকলে বা শক্তি স্তরে থাকলে n এর মানটা হবে 3। তো এই যে কৌণিক বেগটা কত হবে সেটা n/2π। পায়ের মান তো আমরা জানি 3.1416। তাহলে তুমি একটা জিনিস দেখো, আমরা এখানে তাহলে কি জানলাম? দেখো, কোনো একটা নির্দিষ্ট শক্তি স্তরে পরিভ্রমণরত অর্থাৎ ঘূর্ণনরত ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্দিষ্ট, ফিক্সড। এই যে এই স্তরে ইলেকট্রন কত বেগে ঘুরবে, কৌণিক ভরবেগ কত হবে, এটা ফিক্সড। সেটা তা এত এর গুণিতক। অর্থাৎ যে স্তরে ইলেকট্রনটা ঘুরতেছে, মনে করো এটা দ্বিতীয় স্তরে, তাহলে দ্বিতীয় স্তরের সাথে আমি যদি 2 × h/2π দেই, মানগুলো যদি এখান থেকে বসিয়ে দেই, তাহলে ওখানকার ইলেকট্রনের আমি কি পাবো? কৌণিক ভরবেগটা পেয়ে যাব। এবং আমি যদি কোনো কারণে ইলেকট্রনের বেগ আর এইটুক ব্যাসার্ধও যদি পেয়ে যায়, তাহলে ইলেকট্রনে কত বেগে ঘুরতেছে সেটাও কিন্তু আমি বের করতে পারবো। অর্থাৎ কোনো কারণে আমি যদি ভরটা জানি ইলেকট্রনের এবং আমি যদি ব্যাসার্ধটা জানি, তাহলে কত বেগে ইলেকট্রনটা ঘুরতেছে সেটাও কিন্তু আমি বের করতে পারবো। তাহলে আমরা এখানে কি বুঝলাম?
তাহলে ইলেকট্রন কোন কক্ষপথে কত কৌণিক ভরবেগে ঘুরবে সেটার মানটাও ফিক্স, সেটা হচ্ছে H/2π এর গুণিতক। এখন যে শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ বের করতে চাই সেই শক্তি স্তরের সংখ্যাটা এখানে কি করতে হবে, গুণ করতে হবে, সেটাও এখানে গুণ করতে হবে। এন এর মানটা হবে 1 2 3 4 থেকে ফিক্স। এখানে 1 বসাই দিলে প্রথম শক্তি স্তরের ইলেকট্রনের কৌণিক ভরবেগ পাবো, 2 বসাই দিলে দ্বিতীয় শক্তি স্তর ইলেকট্রনের কৌণিক ভরবেগ পাবো, n = 3 বসাই দিলে তৃতীয় শক্তি স্তর ইলেকট্রনের কৌণিক ভরবেগ পাবো। আরেকটা বিষয় হচ্ছে আমাদের প্লাঙ্কের ধ্রুবক, এই মানটা আমাদের একটু মনে রাখতে হবে, 6.626 গুণন 10⁻34 জুল সেকেন্ড, এই মানটা তোমরা মুখস্থ রাখবে। আর ইলেকট্রনের ভর তো আমরা জেনেই আসছি আগে থেকে 9.11 গুণন 10⁻31 বা 31 কেজি। আর আরটা কি, আর হচ্ছে নিউক্লিয়াস থেকে যে কক্ষপথের আমি ইলেকট্রনের ব্যাসার্ধ বের করব সেটা হচ্ছে এটা। আর ভি হচ্ছে ইলেকট্রনটা এখানে কত বেগে ঘুরতেছে সে রৈখিক বেগটাকে আমরা কি বলতেছি, ভি বলতেছি। তো আশা করি তোমরা এই ব্যাপারটা এখান থেকে সুন্দরভাবে বুঝতে পেরেছো। এখন আমরা প্রস্তাবনা 3 নিয়ে বা স্বীকার্য 3 নিয়ে কথা বলবো। এখন আমরা বোরের পরমাণু মডেলের তৃতীয় স্বীকার্যটা নিয়ে কথা বলবো, প্রস্তাবনা নিয়ে কথা বলবো। তো দেখো কি লেখা আছে, শক্তির বিকিরণ সম্পর্কিত প্রস্তাব। এখানে শক্তির বিকিরণ সম্পর্কিত কথাবার্তা বলা আছে, সেটা নিয়ে দেখবো। তো দেখি আমরা, দেখো কোনো প্রধান শক্তি স্তরে ইলেকট্রন ঘোরার সময়, প্রধান শক্তি স্তরে কথা বলা আছে কিন্তু, কোনো প্রধান শক্তি স্তরে ইলেকট্রন ঘোরার সময় ইলেকট্রনের কোনো শক্তি শোষিত বা বিকিরিত হয় না। অর্থাৎ আমি যে কথাটা আগে বলেছিলাম যে একটা নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রন থাকার সময় যখন ইলেকট্রনটা ঘুরবে তখন শক্তির কোনো কম বেশি হবে না, কোনো শক্তি শোষণ বা বিকিরণ হয় না, শক্তি শোষণ বা বিকিরণ হয় না। এই কথাটা বুঝতে পারছো? হ্যাঁ। তবে ইলেকট্রন যদি নিম্ন শক্তির স্তর হইতে উচ্চ শক্তির স্তরে যায়, আমরা এখানে আরও একটা স্তর ধরলাম, এটা একটা নিম্ন শক্তির স্তর, এটা n এর মান 1, এটা n এর মান 2। তাহলে ইলেকট্রন যদি নিম্ন শক্তির স্তর হতে উচ্চ শক্তির স্তরে যায় তখন শক্তি শোষণ করে। কথাটার মানে কি বোঝো? এই কথাটার মানে কি বলো? ইলেকট্রন যদি কোনো কারণে এই স্তর থেকে লাফ দিয়ে উপরের স্তরে যাইতে চায় তখন শক্তি নিয়ে যাইতে হবে। তুমি তখন সিঁড়ি দিয়ে যখন আমরা উঠি তখন প্রচুর শক্তি লাগে, শক্তি নিয়ে আমাদের উপরের দিকে উঠতে হবে। আবার উপর থেকে যখন নিচে আসবো তখন শক্তি ছেড়ে দিয়ে আমরা কি করব, নিচে আসবো। তো ইলেকট্রন যখন নিচের দিক থেকে উপরের দিকে যাবে, ইলেকট্রন যখন নিচের দিক থেকে উপরের দিকে যাবে, এরকম উপরের দিকে যাবে, তখন শক্তি কিন্তু শোষণ হবে। শক্তির কি হবে বলো? শক্তির কিন্তু শোষণ হবে, শক্তি শোষণ হবে। তোমরা কোনো কারণে ইলেকট্রন যদি নিম্ন শক্তির স্তর হতে উচ্চ শক্তির স্তরে যায় তখন শক্তি কিন্তু শোষণ করে, তখন শক্তি লাগে, ও বাইরে থেকে শক্তি নেয়, নিয়ে তারপর উপরের দিকে যায়। আবার পক্ষান্তরে যদি কোনো ইলেকট্রন উচ্চ শক্তির স্তর হতে, তাহলে বুঝতেই পারতো এবার, উচ্চ শক্তির স্তর হতে যদি একটা ইলেকট্রন নিচের দিকে আসে, মানে একটা উচ্চ শক্তির স্তর থেকে নিচের দিকে আসবে, তো এটা হচ্ছে n1, এটাকে বলতে n2। তাহলে এবার ইলেকট্রন যদি এই দিক থেকে এই দিকে আসে, এবার যদি এই দিকে আসে তাহলে শক্তি এখানে কি করবে, শক্তি কিন্তু ছেড়ে দিবে। শক্তি কি করবে, এখানে আমরা বলতে পারি শক্তি বিকিরণ করবে, বিকিরণ করবে, শক্তির বিকিরণ হবে, শক্তির বিকিরণ করবে এখানে, ঠিক আছে। উপর থেকে নিচে এলে শক্তি কি করবে, বিকিরণ করবে। এখন এর শক্তিটাকে যদি আমি E1 বলি, এর শক্তিটাকে যদি আমি E2 বলি, তাহলে এখানেও তাই, একটা E1 একটা কি E2। তাহলে এই দুটার বিয়োগ করলে আমরা কি পেয়ে যাব বলো তো? এখন কোনো কারণে ইলেকট্রন যদি উচ্চ শক্তির স্তর থেকে নিম্ন শক্তির স্তরে আসে তাহলে শক্তি ছেড়ে দিবে না, শক্তি কি করে দিবে, ছেড়ে দিবে। তো এই শক্তিটাকে মনে করো এখান থেকে একটা শক্তি ছেড়ে দিল, হ্যাঁ আমি একটু দেখাই, এখান থেকে কিছু পরিমাণ শক্তি এরকম বের হয়ে যাচ্ছে, কিছু পরিমাণ শক্তি কি হয়ে যাচ্ছে, বের হয়ে যাচ্ছে। এখন আমি যদি এখানে একটা প্রিজম ধরি, প্রিজমে ধরলে আলোক রশ্মিগুলো বিভিন্ন দিকে বেঁকে যাবে। তো এই যে আলোক রশ্মিগুলো বেঁকে যাচ্ছে বিভিন্ন দিকে, তো এই যে আলোক রশ্মিগুলো যেটা তৈরি হলো এটাকে বলি আমরা বর্ণালী। কি বলি আমরা, এটাকে আমরা বর্ণালী। এখানে যদি একটা প্রিজম ধরি, বর্ণালী বলবো আমরা, এটাকে আমরা পারমাণবিক বর্ণালী বলবো। অর্থাৎ ইলেকট্রন উচ্চ শক্তির স্তর হতে নিম্ন শক্তির স্তরে আসলে
যে শক্তি ছেড়ে দেয় সেটা যদি ওখানে যদি একটা প্রিজম ধরা যায়, তো প্রিজমের মধ্যে দিয়ে গেলে তখন প্রবেশ করলে পারমাণবিক বর্ণালী তৈরি হয়, যেটাকে অ্যাটমিক স্পেকট্রা বলা হয়, তাই না? এটাকে পারমাণবিক বর্ণালী বলা হচ্ছে, পারমাণবিক বর্ণালী বলা হচ্ছে। ঠিক আছে, তো এখন এটাকে যদি আমরা সমীকরণের মাধ্যমে দেখাইতে চাই, তাহলে আমরা বলতে পারি যে শক্তির উপর থেকে নিচে গেল বা নিচের থেকে যদি উপরে আসে, এটাকে ডেল ই দ্বারা, এনার্জি ই দ্বারা প্রকাশ করতেছি। তাহলে এটা E2টা বেশি শক্তি, তার থেকে কম শক্তি E1, শক্তির ডিফারেন্স হইলো। দেখো তো, শক্তির উচ্চ শক্তির স্তর থেকে নিম্ন শক্তির কিছু পরিমাণ শক্তি ছাড়বে না। এখন যেটা ছাড়বে সেটা কিন্তু ফোটন আকারে থাকবে। আলোর ক্ষুদ্রতম কণিকাকে কি বলি? ফোটন। তো এইটা ইকুয়াল এইচ নিউ লেখা যায়, নিউ, এটা ভি না, এটা নিউ, গ্রিক অক্ষর নিউ, যেটা দ্বারা কম্পাঙ্ক বোঝায়। কি বোঝায়? ফোটনের কম্পাঙ্ক বোঝায়। তো এইটা ইকুয়াল আমরা লিখতে পারি E2/E1 বলা যায়। এখন আমরা তো একটা সূত্র জানি, তাই না? আমরা একটা সূত্র জানি না যে আলোর বেগ c = f ল্যামডা, অর্থাৎ v = যেমন n ল্যামডা, যেটাকে বলি আমরা v = যেটা আমরা কি বলি n ল্যামডা বা f ল্যামডা, এখানে নিউ ল্যামডা বলবো আমরা, নিউ ল্যামডা বলবো কম্পাঙ্ক। এটাকে কি বলবো আমরা? তরঙ্গের ক্ষেত্রে v = f ল্যামডা, যেমন আমরা বলতে পারি তরঙ্গের ক্ষেত্রে v = কি ল্যামডা? f ল্যামডা। তখন এখানে f কি? কম্পাঙ্ক, এখানে নিউ দ্বারা প্রকাশ করব। তাহলে আমরা যদি নিউ দ্বারা ফোটনের কম্পাঙ্ককে প্রকাশ করি, c/ল্যামডা না, মানটা কি আসে দেখো তো, কম্পাঙ্ক c নিউ = c/ল্যামডা। তাহলে আমরা অনেক সময় সমীকরণটাকে এইভাবে দেখব, h = c/ল্যামডা, c/ল্যামডা E2 - E1। এই সমীকরণে অনেক সময় আমাদের অঙ্ক করতে কাজে লাগবে। ইলেকট্রন যদি উচ্চ শক্তির স্তরে নিম্ন শক্তির স্তরে আসে, তখন শক্তি কি করে? ছেড়ে দেয়। শক্তি কি করে? ছেড়ে দেয়। তো যেটুক শক্তি ছেড়ে দেয় সেটাকে আমরা বলবো E2 থেকে E1 বিয়োগ করে শক্তি ছেড়ে দেয়। এই শক্তিটাকে অনেক সময় আমরা ফোটন আকারে চিন্তা করতে পারি। আলোর ক্ষুদ্রতম কণিকাকে কি বলে? ফোটন বলে। আলোর ক্ষুদ্রতম কণিকাকে কি বলে? ফোটন বলে বা বিকিরিত শক্তি বলি। তো আমরা তরঙ্গের ক্ষেত্রে কি জানি যে v = f ল্যামডা, এখানে v থাকলো, ভির পরিবর্তে আলোর বেগকে আমরা c দ্বারা প্রকাশ করলাম। আলোর বেগকে কি দ্বারা প্রকাশ করলাম? c দ্বারা। c = নিউ ল্যামডা। তো নিউ মানে হচ্ছে কি বলতো? নিউ হচ্ছে কম্পাঙ্ক। নিউ মানে কি? কম্পাঙ্ক। তো কম্পাঙ্ক f = বা নিউ = c/ল্যামডা। এই মানটা জাস্ট এখানে নিউর জায়গায় বসাই দিয়েছি, এটা হচ্ছে। তাহলে এই কথাটা বলা আছে, যখন উচ্চ শক্তির স্তর হতে নিম্ন শক্তির স্তরে যায় তখন শক্তি বিকিরণ হয়। তো ব্যাপারটা বুঝতে পারছো তো, যদি নিম্ন শক্তির একটা নির্দিষ্ট কক্ষপথে যখন ঘুরবে তখন শক্তির কম বেশি হওয়ার কোনো সুযোগ নাই। নিম্ন শক্তির স্তরে উচ্চ শক্তির স্তরে গেলে শক্তি শোষণ করে নিয়ে ইলেকট্রনগুলো সামনের দিকে যাবে, উপরের দিকে যাবে, আবার উপর থেকে যখন নিচের দিকে আসবে তখন শক্তি শোষণ করবে, বিকিরণ করবে। তো এই যে যেটুক আলো বিকিরণ করলো এটাকে আমরা নিউ বলতেছি। নিউ কি বলতেছি? নিউ। এই যে যেটুক আলো বিকিরণ করলো এটাকে বর্ণালীতে ধরলে আমরা পারমাণবিক বর্ণালী তৈরি করতে পারবো। তো আশা করি তোমরা শক্তির বিকিরণ সম্পর্কিত বোরের পরমাণু মডেলটা সম্পর্কে একটা বেসিক আইডিয়া পেয়েছো। এখন আমরা দেখব বোরের পরমাণু মডেলের সীমাবদ্ধতা নিয়ে। তো দেখো বোরের পরমাণু মডেলের সীমাবদ্ধতায় কি কি বলা আছে দেখো। একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের বর্ণালী ব্যাখ্যা করা যায় না, অর্থাৎ একটা যদি পরমাণু থাকে, এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু যদি থাকে তাকে ব্যাখ্যা করা গেলেও একাধিক পরমাণু বা আয়নের বর্ণালী ব্যাখ্যা করতে পারে না। অর্থাৎ একটা পরমাণুর মধ্যে যদি একটা ইলেকট্রন থাকে তাকে ইজিলি কি করা যায়? একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু ব্যাখ্যা করা। একটা ইলেকট্রন থাকলে তাকে ইজিলি ব্যাখ্যা করা যায়, কারণ এ কখনো উপর থেকে নিচে আসবে, নিচ থেকে উপরের দিকে যাবে, এটা ইজিলি কি করা যাচ্ছে? ব্যাখ্যা করা যাচ্ছে। এটা কিন্তু ব্যাখ্যা করা যাচ্ছে নিচ থেকে। আমি চিত্রটা বড় করে আঁকাই তাহলে বুঝতে সুবিধা হবে। একটু আগে তো আমরা আলোচনা করে আসলাম যে একটা ইলেকট্রন যদি থাকে সেটা উপর থেকে নিচে আসলে শক্তি ছেড়ে দিয়ে নিচে আসবে, আবার নিচ থেকে উপরে গেলে শক্তি নিয়ে উপরে যাবে। তো এটা ইজিলি ব্যাখ্যা করা যায় একটা ইলেকট্রনের ক্ষেত্রে। যদি এরকম একাধিক ইলেকট্রন পরমাণুর মধ্যে থাকে তাকে কিন্তু ইজিলি কি করা যায় না? একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে কিন্তু পারে না। ভালো করে দেখছো তো। আমরা যদি দেখি যে কোন কোন বর্ণালীগুলো ব্যাখ্যা করতে পারবে, হাইড্রোজেন যার মধ্যে একটা ইলেকট্রন থাকে, হিলিয়াম প্লাস একটা ইলেকট্রন চলে গেছে, প্লাস মানে কি? একটা ইলেকট্রনের ঘাটতি, কিছুক্ষণ আগে আমরা আলোচনা করছি। তারপরে লিথিয়াম মানে কি? লিথিয়াম +2, তার মানে এগুলোর মধ্যে দেখো একটা করে ইলেকট্রন আছে, অর্থাৎ এই বর্ণালীগুলো ব্যাখ্যা করতে পারে। এই পরমাণু বা আয়ন বিশিষ্ট ইলেকট্রন, অর্থাৎ একটা করে ইলেকট্রন এদের কাছে আছে। লিথিয়াম 3টা ইলেকট্রন আছে, তো 2টা চলে গেছে, তাহলে আছে কয়টা? একটা। বেরিলিয়ামের গায়ে কয়টা ইলেকট্রন আছে? 4টা, একটা চলে গেছে, 3টা চলে,
এটা হচ্ছে তোমার 4, বেরিলিয়াম 3 হবে, এখানে 3 হবে, তাই তো বলি, এখানে 3 হবে, যে 3টা ইলেকট্রন চলে গেছে, একটা ইলেকট্রন আছে, অর্থাৎ এইটা ইজিলি ব্যাখ্যা করা যাবে, কারণ এদের গায়ে কয়টা করে ইলেকট্রন আছে ভালো করে দেখো, এদের গায়ে ইলেকট্রন আছে কিন্তু একটা, ঠিক আছে। আর এদের প্রত্যেক, এটা ইলেকট্রন 0, এর গায়ে ইলেকট্রন কয়টা, 2টা, এর গায়ে ইলেকট্রন কি দেখো, 2টা ইলেকট্রন কি হয়ে গেছে, এর গা থেকে চলে গেছে, 2টাই চলে গেছে, ইলেকট্রন 0। লিথিয়ামের গায়ে ইলেকট্রন 3টা। তো এগুলো আমরা বুঝতেছি আশা করি। তো এগুলো ব্যাখ্যা করা যায়, কিন্তু এগুলো কি করা যায় না, ব্যাখ্যা করা যায় না। অর্থাৎ একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের বর্ণালী ইজিলি কি করা যায়, ব্যাখ্যা করা যায়। তুমি ভালো করে দেখো, এদের সবার গায়ে একটা ইলেকট্রন আছে, আর এদের একের অধিক ইলেকট্রন আছে এদের গায়ে, এই জন্য ওদেরকে ব্যাখ্যা করা যায় না। এদেরকে ইজিলি কি করা যায়, ব্যাখ্যা করা যায়। এটা একটা সীমাবদ্ধতা, এদেরকে যেহেতু ব্যাখ্যা করা যাচ্ছে না, তাহলে এটা একটা কি সীমাবদ্ধতা। আচ্ছা, মোট কৌণিক ভরবেগ L = NH/2π এ মানের কারণ ব্যাখ্যা করতে পারে না। অর্থাৎ এমনি বলে দিছে যে ইলেকট্রন কোনো কক্ষপথে ঘুরবে, এই মানটা কি NH/2π, কিন্তু এ কি কারণে NH/2π এটা ব্যাখ্যা করার কোনো কারণ নাই, তাই ব্যাখ্যা করতে পারে না। এটা হচ্ছে আরেকটা দুর্বলতা বা সীমাবদ্ধতা। এরপর আমরা যদি দেখি, একটু বোর্ডে তাকাও, জিম্যান প্রভাব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা জিম্যান প্রভাব, এই কথাটা একটু মাথায় রাখবা। তো ইলেকট্রন যখন নিম্ন শক্তির স্তর হতে উচ্চ শক্তির স্তরে যায়, অথবা উচ্চ শক্তির স্তর থেকে নিম্ন শক্তির স্তরে আসে, তখন ইলেকট্রন শক্তি কিন্তু বিকিরণ করে। আমরা জানি ইলেকট্রন শক্তি কি করে, কিছু পরিমাণ শক্তি কি করে, বিকিরণ করে। তো তখন এখানে যদি আমরা বর্ণালী ধরি, তখন এখানে একটা রেখা পাওয়া যায়, এখানে কি পাওয়া যায়, একটা করে রেখা পাওয়া যায়। ইলেকট্রন যদি নিম্ন শক্তির স্তর হতে উচ্চ শক্তির স্তরে আসে, তখন আমরা এখানে একটা সূক্ষ্ম রেখা পাই। বর্ণালী ধরলে একটা রেখা পাই, প্রিজম ধরলে একটা কি পাই, একটা রেখা পাই। দেখো, তো চৌম্বক ক্ষেত্রের প্রভাবে বর্ণালী রেখাগুলো, এরকম বর্ণালী যে রেখাগুলো তৈরি হবে, এখানে আরও যদি অনেকগুলো রশ্মি থাকে, রেখাগুলো আরও সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়ে পড়ে, তখন একে জিমেন প্রভাব বলে। বোরের পরমাণু মডেল এটা ব্যাখ্যা করতে পারে না। অর্থাৎ আমরা যদি এই যে ইলেকট্রন উচ্চ শক্তির স্তর হতে নিম্ন শক্তির স্তরে আসলো, কিছু শক্তি ছেড়ে দিল, এটাকে প্রিজমের মধ্যে দিলে একটা বর্ণালী তৈরি হবে। সেই বর্ণালীটা একটা রেখা দেখতে পাবো আমরা। কয়টা রেখা দেখতে পাবো, একটা, কিন্তু পাওয়ার কথা। কিন্তু যখন চৌম্বক ক্ষেত্রের প্রভাবে, এই যে এখানে কথাটা মাথায় রাখবো, চৌম্বক ক্ষেত্রের প্রভাবে বর্ণালী রেখাগুলো আরও সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়ে পড়ে, মানে আরও খণ্ড খণ্ড আকারে, একটা না দেখে এরকম খণ্ড খণ্ড আমরা দেখতে পাই চৌম্বক ক্ষেত্রের প্রভাবে, যাকে বলা হচ্ছে জিম্যান প্রভাব। কি প্রভাব, জিম্যান প্রভাব। বোরের পরমাণু মডেল এই জিম্যান প্রভাবটা ব্যাখ্যা করতে পারে না। আবারও বলছে, দেখো স্টার্ক প্রভাব কি, স্টার্ক প্রভাব এটা একটু দেখো, ভালো করে খেয়াল করো, স্টার্ক প্রভাবটা কি জিনিস একটু দেখো। তড়িৎ ক্ষেত্র, এটা চৌম্বক ক্ষেত্র, কিন্তু এটা কি ক্ষেত্র নিয়ে কাজ হয়েছে, চৌম্বক ক্ষেত্র নিয়ে। এখানে তড়িৎ ক্ষেত্রের প্রভাবে বর্ণালী রেখাগুলো আরও সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়ে পড়ে, যাকে স্টার্ক প্রভাব বলে। অর্থাৎ আমরা যদি ইলেকট্রন উচ্চ শক্তির স্তর থেকে নিম্ন শক্তির স্তরে আসে, ইলেকট্রন কিন্তু শক্তি কিন্তু ছেড়ে দেয়। এখন প্রিজম ধরলে এখানে একটা আমরা বর্ণালী পাওয়ার কথা, একটা রেখা পাওয়ার কথা, একটা রেখা পাওয়া, এরকম একটা রেখা পাওয়ার কথা। কিন্তু এখানে তড়িৎ ক্ষেত্র বা বিদ্যুৎ ক্ষেত্রের প্রভাবে এই রেখাগুলো সূক্ষ্ম সূক্ষ্ম রেখা আরও ভেঙে পড়ে, রেখাগুলো আরও অনেক সূক্ষ্ম সূক্ষ্ম রেখা হয়ে যায়, মানে আরও ক্ষুদ্র ক্ষুদ্র রেখা ওখান থেকে তৈরি হয়। তো এটা কেন হয়, এই ব্যাখ্যা কিন্তু বোরের পরমাণু মডেল করতে পারে না। এই দুটো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। জিম্যান প্রভাব কি, স্টক প্রভাব কি। তাহলে চৌম্বক ক্ষেত্রের প্রভাবে বর্ণালী রেখাগুলো আরও সূক্ষ্ম রেখায় ভেঙে যায়, যাকে বলা হচ্ছে জিম্যান প্রভাব। আবার তড়িৎ ক্ষেত্রের প্রভাবে বর্ণালী রেখাগুলো আরও যে সূক্ষ্ম রেখায় ভেঙে যায়, তাকে বলি আমরা স্ট্রাক প্রভাব। তো এইগুলো বোরের পরমাণু মডেলের মধ্যে কি ছিল, সীমাবদ্ধ ছিল। তো আশা করি তোমরা এই বিষয়গুলো সুন্দর করে বুঝতে পেরেছো। ধন্যবাদ তোমাদের সবাই।